ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা, থাই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান। গাছ লাগাইতে দেখি কিন্তু পানি দিতে দেখি না, পরিচর্যার দরকার, সেইগুলোর কিছুই নাই। গরমের আঁচে রাজধানীতে গাছ লাগানোর হাকডাক। প্রতি বছর কোটি কোটি টাকা খরচের পরও অযত্নে যাচ্ছে মরে, নেই দেখার কেউ। নিম্নমানের বিটুমিন ব্যবহারেই গড়ছে পিচ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। বিনিয়োগের জন্য থাইল্যান্ডকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছেড়ে দেবে বাংলাদেশ। পাশাপাশি দেশটির সঙ্গে এই বছরই মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সই হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা থাভিসিন শীর্ষ বৈঠকের পর অনুষ্ঠিত হয় দুদেশের প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। পরে দুই সরকার প্রধান কথা বলেন গণমাধ্যমে। এর আগে সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে সরকার প্রধান শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। এ সময় সুসজ্জিত গার্ড সশস্ত্র সম্মান জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বাজানো হয় দুদেশের জাতীয় সঙ্গীত। তাই প্রধানমন্ত্রীকে নিয়ে গার্ড পরিদর্শন করেন শেখ হাসিনা। এরপর দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন। সবশেষ দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হয় দুদেশের প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। এতে দুদেশের নেতৃত্ব দেন শেখ হাসিনা থাভিসিন। সম্ভাবনাময় খাতগুলো নিয়ে ভবিষ্যতের জন্য আলোচনা করেন প্রতিনিধিরা। পরে গণমাধ্যমে যৌথ ব্রিফিং করেন দুদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, থাইল্যান্ডকে অত্যন্ত সম্ভাবনাময় অংশীদার হিসেবে বিবেচনা করে বাংলাদেশ। I assured the Prime Minister to take the necessary measures for investment facilitation and ease of doing business in Bangladesh. I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. Regarding maritime connectivity, we discussed the direct shipping line between Ranong Port and Chattogram Port. We are following with great interest Thailand's flagship land bridge project. We discussed the possibility of cooperation on training and capacity building for Bangladeshi medical personnel. I also proposed him to explore the possibility of investing in hospitals and medical facilities in Bangladesh. রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি সেখানে। শেখ হাসিনাকে বিভিন্ন রাষ্ট্র বিশ্ব নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। জাতীয় সংসদ নির্বাচনের পরও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে 231টি নির্বাচন হয়েছে। সেখানে 60% ভোটার ভোট প্রদান করেছে। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণ নির্বিঘ্নে ভোট প্রদান করবে। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডিতে। ওবায়দুল কাদেরের বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। চলমান দাবদাহে গরমের আঁচ গায়ে লাগতে রাজধানীতে শুরু হয়েছে গাছ লাগানোর হাঁকডাক। প্রতি বছর ঢাকঢোল পিটিয়ে লাগানো হয় লাখ লাখ গাছ, কিন্তু প্রশ্ন হলো রোপণ করা এত এত গাছ যায় কোথায়? বাস্তবতা হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে গাছ রোপণ হয় ঠিকই, কিন্তু বাঁচিয়ে রাখার জন্য নেওয়া হয় না ন্যূনতম যত্ন। সীমাহীন অবহেলায় গলা টিপে গাছের এমন হত্যাযজ্ঞ চললেও যেন কারও নেই কোনো দায়, নেই কোনো জবাবদিহিতাও। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন আমিনুল ইসলাম। রাজধানীর বাংলা মোটরে রোপণ করা এই গাছটির বয়স 4 বছরের কিছু বেশি। কোনো প্রকার মাটি প্রস্তুত ছাড়াই
ইট পাথরের ভাঁজে লাগানো এই গাছটি এখনও টিকে আছে এক প্রকার ধুকে ধুকে। ওই সময়ই সময় সংবাদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাজধানীতে বৃক্ষরোপণের নামে চলা নৈরাজ্য। কিন্তু প্রশ্ন হলো 4 বছরের ব্যবধানে কতটুকু বদলেছে পরিস্থিতি? সবুজ বন্ধু গাছের সামগ্রিক চিত্র দেখার আগে নজর দেয়া যাক 4 বছর আগে, অর্থাৎ প্রায় একই সময়ে একই এলাকায় লাগানো অন্যান্য গাছের দিকে। তবে ক্যামেরার চোখে গাছের অস্তিত্ব খুঁজে পাওয়াই দুষ্কর। পরিচর্যার অভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক আগেই। পরিবর্তন আসেনি গাছ রোপণ পরিকল্পনায়ও। পথের ধারে মাটির কিছুটা অস্তিত্ব মিললেই পুঁতে দেয়া হয় গাছ। করা হয় না মাটির পরিমাণ কিংবা গাছের প্রজাতি নিয়ে কোনোরূপ বাছ বিচার। এ যেন তামাশা ছাড়া আর কিছুই নয়। গাছ লাগাইতে দেখি কিন্তু পানি দিতে দেখি না। তার জন্য যে খাদ্যের দরকার, তার জন্য যে নিরাপত্তা, তার যে পরিচর্যার দরকার, সেইগুলোর কিছুই নাই। গরমের সময় আমরা বলি অনেক গরম, কিন্তু আমি চাইলে কিন্তু আমার বাড়ির সামনে 2টা গাছ লাগাতে পারতাম, কিন্তু আমি সেটা না করে কি করছি, 2টা রুম বাড়াচ্ছি যেন বাড়তি আয় করতে পারি। কথা ছিল বিভিন্ন ফাঁকা জায়গার মতো সবুজে ভরে উঠবে ফুটওভার ব্রিজও। সেই লক্ষ্যে লাগানো হয় দৃষ্টিনন্দন গাছও, কিন্তু ধুকে ধুকে নিঃশেষ হওয়া গাছের খালি টব এখন রূপ নিয়েছে দৃষ্টি দূষণের কারণ হিসেবে। গাছকে গলাটি মারা হচ্ছে, মেরে ফেলছে, কারণ এটাতে পানি দেওয়া হয়নি, এখানে কোনো যত্ন নাই। প্রতি বছরই এটা লাগায়, মরে যায় আবার লাগায়, মরে যায় আবার লাগায়। এটা বাণিজ্য প্রক্রিয়া। গাছের সাথে যেরকম আচরণ করা হচ্ছে, এটা এক ধরনের শাস্তিযোগ্য ক্রাইম এবং এটা হত্যাকাণ্ড বলা যেতে পারে। এ তো গেল বৃক্ষ রোপণ কিংবা যত্ন আত্মের বিষয়, কিন্তু এর বাইরেও উন্নয়ন কিংবা প্রয়োজনের অজুহাতে এই শহর থেকে এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি সবুজ নিধন। বিনিময়ে বিক্ষিপ্ত ও অপরিকল্পিতভাবে কিছু গাছ রোপণ করা হলেও সেখানেও নেই কোনো যত্নের ছোঁয়া। একটি আদর্শ নগরে সবুজের প্রয়োজন অন্তত 20 ভাগ। সারা দেশে 14 ভাগ থাকলেও ঢাকায় আছে মাত্র 8 ভাগ। এর মধ্যে আবার সমৃদ্ধ আর পরিবেশ বান্ধব গাছ আছে মাত্র 2 ভাগ। পরিণাম, এই নগরে গত 7 বছরে তাপমাত্রা বেড়েছে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। আগে অনেক বড় বড় গাছ ছিল, তারপর ওইগুলো কেটে এখন ছোট ছোট বিউটিফুল গাছ লাগিয়েছে, ছোট গাছ। সেই পরিমাণে কি অক্সিজেন দিচ্ছে? বাতাসে অক্সিজেন কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। আমাদের টার্গেটটা কি? কার্বন ডাইঅক্সাইড কমাবো, অক্সিজেন বাড়াবো। ঢাকা শহরে এতদিন যা গাছ লাগিয়েছি, একটা তো কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা ছাড়া দেখি আমরা কিন্তু সাফার করছি। এমন অবিচারের কারণ হিসেবে দিনের পর দিন কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যদিও পরিকল্পিত বৃক্ষরোপণে ফেরার প্রতিশ্রুতি সংশ্লিষ্ট দপ্তরের। নগর বনায়ন সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি। এটা অতীতে এক সময় ছিল, তারপরে এটা নিয়ে আমরা খুব একটা এগোতে পারিনি। তো আমরা এটা নিয়ে সিটি কর্পোরেশনের সাথে কথা বলতে চাই। দাবদাহে প্রাণ প্রকৃতির এই ছন্দপতন থেকে মুক্তির জন্য বিকল্প নেই সবুজ বিপ্লবের। যেদিন পৃথিবীর শেষ গাছটি কেটে ফেলা হবে, শেষ মাছটি ধরে ফেলা হবে, শেষ নদীর জলও বিষাক্ত করে ফেলা হবে, ঠিক সেদিনই মানুষ বুঝবে টাকা খেয়ে বাঁচা যায় না। বিখ্যাত এই প্রবাদ বাক্য সত্য না হোক, শুভবুদ্ধির উদয় হোক আমাদের সবার মাঝে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। নিম্নমানের বিটুমিন ব্যবহারে 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রায় গলে যাচ্ছে যশোর নড়াইল আঞ্চলিক মহাসড়কের পিচ। এতে যানবাহন চলাচলে সমস্যায় পড়ছেন চালকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যশোরের নীলগঞ্জে আছেন সহকর্মী জুয়েল মৃধা, যাচ্ছে তার কাছে। যশোর নড়াইল সড়ক, এই সড়কটি মাত্র 4 মাস আগে কিন্তু কার্পেটিং করা হয়েছে, নতুন পাথর দিয়ে এই কার্পেটিংয়ের কাজ শেষ করা আছে। এখানে যে বিটুমিন ব্যবহার করা হয়েছে, আমরা কথা বলেছি সংশ্লিষ্টদের সাথে, সূত্রগুলো আমাদেরকে বলছে যে নিম্নমানের বিটুমিনের কারণে এই মূলত এই প্রচণ্ড প্রখর রোদে এই সড়কের পিচ গলে যাচ্ছে। তো এই সড়কে যারা যানবাহন চলাচল করছে, যেসব চালকরা, তারা কিন্তু বেশ ভোগান্তির ভিতরেই আছে। বিশেষ করে বাস, যেহেতু এটি একটি আঞ্চলিক মহাসড়ক, এখান থেকে দূরপাল্লার বাস এবং অন্যান্য জিনিস ট্রাক চলাচল করে, এবং এই চলাচলের সময় এই পিচ গলে যাওয়ার কারণে কিন্তু একটা দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। কারণ ব্রেক করার পরে গাড়িগুলো নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে পারছে না, অনেক সময় গাড়ি ঘুরে যাচ্ছে। চালকরা আমাদেরকে বলেছেন যে তারা খুব ঝুঁকি নিয়ে কিন্তু এই সড়কে চলাচল করছিলেন। এবং আমরা কথা বলেছি শ্রমিক নেতাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে এই পিচ গলে যাওয়ার কারণে কিন্তু আপনার
যানবাহনের খরচও বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে টায়ারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ছোটোখাটো যে দুর্ঘটনা ঘটছে তাতেও কিন্তু কিছু যন্ত্রপাতি ক্ষতি শিকার হচ্ছেন তারা। তাদের দাবি যে নিম্নমানের বিটুমিনের কারণেই এই সড়কের এই বেহাল দশা। আমরা কথা বলেছি যারা এই সড়কটি নির্মাণ করেছেন সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজারের সাথে। অবশ্য তিনি নিম্নমানের বিটুমিন ব্যবহারের অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা যে সময় কার্যাদেশটা পেয়েছিলেন তখন আসলে শীতকাল ছিল। শীতকালে এই সড়কটি করার সময় যে পরিমাণ বিটুমিন ব্যবহার করা হয়েছে সেই সময় তারা আসলে বুঝতে পারেননি বিটুমিনের ঘনত্ব ছিল। এখন এই তাপে পড়ে বেশি বিটুমিন দেওয়ার কারণেই এইটা গলে যাচ্ছে। তবে এই সমস্যা থেকে সমাধানের জন্য তারা সড়কে বালি দিয়েছেন। আজকে বালি দেওয়ার কারণে যান চলাচল একটু স্বাভাবিক হয়েছে। যশোর থেকে আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোরে। শেষ হলো 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। সকাল 10টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 12টা পর্যন্ত। এবার 3140টি আসনের বিপরীতে প্রার্থী 3,38,000। রাজধানী ঢাকা ছাড়াও 7টি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে পিএসসি চেয়ারম্যান জানান কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা হয়েছে। তিনি আরও জানান এখন থেকে প্রতি বছর একটি বিসিএস পরীক্ষার সব ধাপ শেষ করার পরিকল্পনা করছে কমিশন। প্রতি পরীক্ষার পরবর্তী পরীক্ষা একটু সময় কম লাগছে, তার পরবর্তী পরীক্ষা একটু সময় কম লাগছে। আমরা যে পরিকল্পনা রোডম্যাপ করেছি, আমি দীর্ঘদিন আগে করেছি সেটি, তখন 6টা পরীক্ষা একসাথে চলমান ছিল, এখন দেখেন 3টা চলমান আছে। আর 1 বছর পরে এই বছর আমরা 2টা পরীক্ষার ফলাফল দেওয়ার চেষ্টা করব, হয়তো বা জানুয়ারি টাচ করতে পারে। তারপরে আমাদের একটা পরীক্ষা থাকবে, সেটা আদর্শ পজিশন থাকবে যে একটা পরীক্ষা চলমান থাকবে, আরেকটা নভেম্বরের 30 তারিখে বিজ্ঞপ্তি হবে, এরকম পর্যায়ে থাকবে। শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করায় অনেকটা স্বাভাবিক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সকাল থেকে চট্টগ্রাম কাপ্তাই সড়কে যান চলাচল শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। এদিকে হল ভ্যাকেন্ট ও একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য আজ বিকেলে জরুরি সিন্ডিকেট সভা হবে। সেই পর্যন্ত শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান করতে পারবেন। গত 22 এপ্রিল বাসের ধাক্কায় নিহত হন চুয়েট শিক্ষার্থী তৌফিক ও শান্ত। এরপর থেকেই সহপাঠী হত্যার বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দেশের বাইরের খবর। ভারতে তীব্র গরম উপেক্ষা করে কেন্দ্রে কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দেশটির 88 আসনে চলছে ভোট উৎসব। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কেরালায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। সুব্রত, যেমনটি বলছিলেন যে সত্যি কেরল কিন্তু যথেষ্ট তাপমাত্রা, আপনি তাপপ্রবাহ না হলেও স্থানীয় তাপমাত্রা যেটি 33 ডিগ্রির পারদ ছুঁয়েছে এবং এই 33 ডিগ্রি পারদ উপেক্ষা করেই কিন্তু মানুষ ভোটাররা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন এবং সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের এই গণতান্ত্রিক উৎসব প্রয়োগের খবর দেশ বিদেশের গণমাধ্যম তারা সকাল থেকে সংগ্রহ করেছে। এদিকে আপনি জানিয়ে রাখি যে সকাল 7টা থেকে ভোট চলছে, এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা হিসেবে করে 5 ঘন্টা ভোট হয়েছে। তবে নির্বাচন কমিশন প্রথম 4 ঘন্টার যে ভোট দানের যে শতাংশ সেটি প্রকাশ করেছে। সর্বভারতীয় হিসেবে 25% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে ভোট পড়ে, আপনি জানেন যে পশ্চিমবঙ্গেও 3টি আসনে ভোট চলছে এবং সেখানে এখনো পর্যন্ত 32 থেকে 33% ভোট পড়েছে এবং তার পশ্চিমবঙ্গের পাশের ত্রিপুরা রাজ্যেও কিন্তু 35%-এর ওপর ভোট পড়েছে। আপনি জানেন যে এই একই সঙ্গে যখন দ্বিতীয় দফার ভোট চলছে তখন তৃতীয় দফার ভোটেও কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দেশটির শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব। আজকে পশ্চিমবঙ্গের মালদাতে কিন্তু কিছুক্ষণ আগে দলীয় প্রার্থী খগেন মুর্মুর হয়ে একটি নির্বাচনী সভায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বলেছেন যে এই দ্বিতীয় দফার যখন ভোট চলছে প্রত্যেক ভোটার ভারত মাতা কি জয় বলে ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির চলমান অবস্থার সমালোচনা করলেও পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন সময়ে যে মনীষীরা উঠে এসেছেন, রাজনীতিবিদরা উঠে এসেছেন, বিজ্ঞানীরা উঠে এসেছেন এবং লেখকরা উঠে এসেছেন সে বিষয়ে কথা বলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের বিভিন্ন দুর্নীতি, বিশেষ করে দুদিন আগে কলকাতা হাইকোর্টের একটি রায় যেখানে 26,000 উচ্চ মাধ্যমিকের শিক্ষকের নিয়োগের বিষয়টি খারিজ করে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক
রাজনৈতিক দলেরা যখন দ্বিতীয় দফার ভোট চলছে, আপনি জানেন যে 13টি রাজ্যের 88 লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, ঠিক একই সঙ্গে তৃতীয় দফার নির্বাচনের প্রচার প্রচারণাও কিন্তু অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের দ্বিতীয় দফার ভোট গ্রহণের প্রথম 5 ঘন্টায় আমার কাছে থাকা ভোট সংক্রান্ত সবশেষ তথ্য। লোকসভা নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ভারতের কেরালায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও 3টি সমঝোতা সই। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান। গরমের আঁচে রাজধানীতে গাছ লাগানোর হাকডাক। প্রতি বছর কোটি কোটি টাকা খরচের পরও অযত্নে যাচ্ছে মরে, নেই দেখার কেউ। নিম্নমানের বিটুমিন ব্যবহারেই গড়ছে পিচ। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। ইরান, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।